প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ আরমান হোসেন, প্রভাষক রসায়ন, রংপুর সিটি কলেজ, রংপুর। ছাত্রছাত্রীরা, আমি প্রথম পত্রের যে 2 নম্বর অধ্যায়টি রয়েছে এই অধ্যায় নিয়ে আলোচনা করেছি। গতদিন আমি এই অধ্যায়ের তোমাদের মৌলিক কণিকা, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা বাসায় পড়েছো এবং এটা যথাযথ বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা এটি নিয়ে আলোচনা করব। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। তোমাদেরকে প্রথমে যে জিনিসটি জানতে হবে যে আলফা কণা কি। আলফা কণা হলো তোমরা জানো এটি আলফা চিহ্ন। আলফা কণা হলো যে হিলিয়াম পরমাণুটি রয়েছে, হিলিয়াম, এটার পারমাণবিক সংখ্যা হলো 2, ভর হলো 4। এটি থেকে যদি 2টি ইলেকট্রন সরিয়ে নিই তাহলে আমরা পাবো দ্বিধনাত্মক আলফা, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। এটি হলো আলফা কণা। এই দ্বিধনাত্মক যে হিলিয়াম নিউক্লিয়াসটি রয়েছে এটি হলো আলফা কণা। এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটির ক্ষেত্রে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম কি করেন যে একটি ব্লক, এরকম একটি লেড ব্লক নেন। এই লেড ব্লকের এখানে একটি তেজস্ক্রিয় একটা মৌল পলোনিয়াম, পলোনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 84। পলোনিয়াম, এটির পারমাণবিক সংখ্যা হলো 84 বা 84। এই পলোনিয়াম, তোমরা জানো যে পারমাণবিক সংখ্যা 82 এর উপরে যে মৌলগুলো রয়েছে তারা তেজস্ক্রিয়, প্রকৃতিগতভাবেই তারা তেজস্ক্রিয়। পারমাণবিক সংখ্যা 82, 82, এটিতে রয়েছে লেড। লেডের পরেই যে মৌলগুলো রয়েছে তারা তেজস্ক্রিয়। তাহলে লেড তেজস্ক্রিয় মৌলগুলোর থেকে সবচেয়ে নিচে যে মৌলটি রয়েছে অতেজস্ক্রিয়, সেটি হলো লেড। তো এখানে যেটা নেওয়া হলো এটি হলো লেড ব্লক। লেড ব্লক, লেড ব্লক ব্যবহারের ফলে এই তেজস্ক্রিয়তা যেখান থেকে ছড়াবে, আমরা যারা পরীক্ষা করব বা যে বিজ্ঞানী পরীক্ষা করবে সেও এই তেজস্ক্রিয় রশ্মি দ্বারা আক্রান্ত হতে পারে। এই জন্য এখানে লেড ব্লক ব্যবহার করা হয়েছে। লেড ব্লক ব্যবহারের ফলে যে তেজস্ক্রিয়তা, এটি পরীক্ষাকারী যে পরীক্ষা করবে তার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে লেড ব্লকের ভিতরে একটি তেজস্ক্রিয় মৌল পলোনিয়াম, যার পারমাণবিক সংখ্যা 84, এটি ব্যবহার করা হলো। ফলে এটি থেকে যে তেজস্ক্রিয়তা ছড়াবে, একটি সোজা চলে যাবে, একটি একটু নিচের দিকে যাবে, একটু উপরের দিকে যাবে। এগুলোই হলো তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয় মৌল থেকে যে 3 ধরনের তেজস্ক্রিয় রশ্মিগুলো নির্গত হয়, আলফা, বিটা, গামা। এই আলফা, এটি দ্রুত গতিসম্পন্ন কণিকা, এর ভেদন ক্ষমতা উচ্চ। আর বাকি যে দুটি রয়েছে বিটা ও গামা রশ্মি। তাহলে তোমরা জানো যে আলফা, বিটা, গামা এই 3টি রশ্মি হলো তেজস্ক্রিয় রশ্মি। এই 3টি তেজস্ক্রিয় রশ্মির মধ্যে আলফা এর ভেদন যোগ্যতা বেশি এবং এটি দ্রুত গতিতে চলে। দেখো শিক্ষার্থীরা, রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষাটি উনি সম্পূর্ণ করেন হলো 1911 সালে। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটির জন্য উনি যে উপকরণগুলো ব্যবহার করেন সেই উপকরণগুলো হলো 1 নম্বরে 0.0004 সেন্টিমিটার পুরু স্বর্ণপাত।
জিঙ্ক সালফাইড এর প্রলেপযুক্ত পর্দা। 3 নম্বরে তেজস্ক্রিয় মৌল পলোনিয়াম বা রেডিয়াম। তেজস্ক্রিয় যে কোনো মৌল আমরা এই পরীক্ষার জন্য ব্যবহার করতে পারি। তারপর 4 নম্বরে হলো লেড ব্লক। তো এটি সম্পর্কে আমি একটু আগেই তোমাদেরকে বুঝিয়েছি, তোমরা এটা আশা করি বুঝতে পেরেছ। তো এই উপকরণগুলো ব্যবহার করে রাদারফোর্ড কি করেন, যে একটি স্বর্ণের পাত এর উপরে আলফা কণাকে বিচ্ছুরণ করেন। সেটি আমি এখন চিত্রের মাধ্যমে দেখাবো। চিত্রে আমি যেটা দেখাবো, এটি হলো একটি স্বর্ণের পাত, তার মধ্যে এটি একটি নিউক্লিয়াস। এখানে যে চিত্রটি আমি আঁক করছি তার পাশেই একটি পর্দা রয়েছে। এটি একটি জিঙ্ক সালফাইড পর্দা। জিঙ্ক সালফাইডের প্রলেপযুক্ত একটি পর্দা নিব। এই পর্দাটিতে দেখা যাচ্ছে যে আলফা কণাগুলো রয়েছে। এই আলফা কণাগুলো বেশিরভাগই এই স্বর্ণের পাতকে ভেদ করে সোজা চলে যায়। কিছু সংখ্যক আলফা কণা আছে যারা তার চলার গতিপথ থেকে বেঁকে যায়। চিত্রটি তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই চিত্র থেকেই পরবর্তীতে যে রাদারফোর্ডের মডেল হয়েছে, এই মডেল এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকেই প্রতিষ্ঠিত হয়েছে। এখানে যে ধনাত্মক কণিকাগুলো রয়েছে সেগুলোকে ডাবল প্লাস চিহ্নিত করে আমি দেখাচ্ছি। এগুলো সবগুলোই হলো আলফা কণা। এই আলফা কণাগুলো যখন নিক্ষেপ করা হয়, এর বেশিরভাগই স্বর্ণের পাতকে ভেদ করে সোজাসুজি চলে যায়। কিছু সংখ্যক আলফা কণা রয়েছে যেগুলো চলার পথে তার গতিপথ পরিবর্তন করে। আর 20,000-এর মধ্যে একটি কণা সোজা ওই পথে ফিরে আসে। এটি হলো রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, তার এটা পরীক্ষামূলক একটি প্রমাণ। তো এটি থেকে যে পর্যবেক্ষণগুলো আসে, সেই পর্যবেক্ষণগুলো হলো যে অধিকাংশ প্রায় 99% আলফা কণাই এই স্বর্ণের পাতকে ভেদ করে সোজাসুজি চলে যায়, গিয়ে জিঙ্ক সালফাইড এর যে পর্দাটি রয়েছে এই পর্দাকে দীপ্তিময় বা আলোকিত করে তোলে। অল্প সংখ্যক আলফা কণা তাদের গতিপথ থেকে বেঁকে চলে যায়। খুবই অল্প সংখ্যক আলফা কণা, অর্থাৎ 20,000 আলফা কণার মধ্যে একটি তার গতিপথ থেকে সোজা পূর্বের পথে ফিরে আসে। তো এটাই হলো রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটার পর্যবেক্ষণ। তো এনার যে পর্যবেক্ষণগুলো আছে, এই যে পরীক্ষাটি করা হলো, এই পর্যবেক্ষণ থেকে কিছু সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। সিদ্ধান্তগুলি হলো যে আলফা কণা যেহেতু ধনাত্মক চার্জ বিশিষ্ট, আলফা কণার ভর, তোমরা জানো আলফা কণা হলো হিলিয়াম নিউক্লিয়াস, এর ভর 4 এটম। এই আলফা কণা এটি যখন সম্মুখ দিকে চলতে শুরু করে তখন এর গতিপথের কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ এখানে এর চলার পথে যে ইলেকট্রনগুলো রয়েছে, ইলেকট্রনগুলো এর চলার পথে কোনো বাধার সৃষ্টি করতে পারে না। তো তোমরা জানো ইলেকট্রনের ভর হলো 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। এই অতি ক্ষুদ্র ভরের যে ইলেকট্রনের যে ভর, এটি আলফা কণা 4 একক ভরকে কোনো বাধা সৃষ্টি করতে পারে না, অর্থাৎ এটি চলার পথে সোজা চলে যায়। আর এই যে নিউক্লিয়াস, এটা যে গোল্ড নিউক্লিয়াস, গোল্ডের পারমাণবিক সংখ্যা তোমরা জানো 79, অর্থাৎ এখানে 79 ধনাত্মক চার্জ পুঞ্জীভূত রয়েছে। তো যখন আলফা কণা এই নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসে, তখন এর যে দ্বিধনাত্মক চার্জ এর সম্মুখ দেখে তার চেয়ে বহু গুণ, অর্থাৎ 79
বলে বাধার সম্মুখীন হয়, তাই এগুলো তার চলার গতিপথ থেকে বেঁকে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায়। আবার সোজাসুজি যদি কোনো আলফা কণা নিউক্লিয়াসের অভিমুখে যায়, এই আলফা কণা অপেক্ষা বহুগুণ ভারী যে নিউক্লিয়াস 79 ধনাত্মক চার্জ এর বিকর্ষণের সম্মুখীন হয়, তাই এটি এই স্বর্ণের নিউক্লিয়াসকে ভেদ করে আর যেতে পারে না, অর্থাৎ এটি আবার পূর্বের মাধ্যমে ফিরে আসে। তো শিক্ষার্থীরা, এই চিত্রের মধ্যে কি কি ঘটেছে আমি এগুলোকে তোমাদের বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। রাদারফোর্ড তার এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা থেকে যে সিদ্ধান্তগুলো নেন, এই সিদ্ধান্তগুলো হলো যে এই চিত্রের মধ্যে এই সিদ্ধান্তগুলো আছে। দেখো, যেহেতু কক্ষপথে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন থাকে, ইলেকট্রন আলফা কণার চলার পথে কোনো বাধা সৃষ্টি করতে পারে না, অর্থাৎ এটা থেকে সিদ্ধান্তে আসেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা, অর্থাৎ পরমাণুর নিউক্লিয়াসের বাহিরে যে কক্ষপথগুলি রয়েছে সেই কক্ষপথগুলোতে ইলেকট্রন অবস্থান করে। ইলেকট্রন আলফা কণার চলার পথে কোনো বাধা সৃষ্টি করতে পারে না, তাই আমরা বলতে পারি যে আলফা কণার তুলনায় ইলেকট্রনের ভর অতি নগণ্য, তাই এটি কোনো বাধা সৃষ্টি করতে পারে না। তো আবার যেহেতু 20,000-এর মধ্যে একটি মাত্র আলফা কণা সোজাসুজি তার পূর্বের মাধ্যমে ফিরে আসে, এটি থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে পরমাণুর ক্ষুদ্র একটি কেন্দ্র রয়েছে, যে কেন্দ্রে আলফা কণার অপেক্ষা কেন্দ্রটি বহুগুণ ভারী এবং আলফা কণার যে চার্জ রয়েছে সেই চার্জ অপেক্ষা বহুগুণ চার্জ বেশি। অর্থাৎ এখানে যে নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াস পরমাণু সমগ্র আয়তনের তুলনায় অতি ক্ষুদ্র পরিসরে থাকে, এবং যেহেতু এখানে যে বিকর্ষণ বলটি তৈরি হয় তা অনেক গুণ বেশি, তাই এর থেকে বলা যায় যে এই নিউক্লিয়াসে এই পরমাণু সমগ্র ভর পঞ্জীভূত থাকে এবং এই নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক। তাহলে পরমাণুর যে ক্ষুদ্র কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রটি কি অত্যন্ত ধনাত্মক আধান বিশিষ্ট, অত্যন্ত ঘন, শক্ত, দৃঢ় এবং কেন্দ্রে অবস্থান করে, এবং পরমাণুর সামগ্রিক ভর বলতে এই নিউক্লিয়াসের ভরকেই বোঝায়। তাহলে রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরীক্ষা থেকে যে ধারণাগুলো লাভ করা যায় তা হলো যে পরমাণুর একটি ক্ষুদ্র কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে পরমাণুর সমগ্র ভর পুঞ্জীভূত থাকে এবং এই কেন্দ্রের ভর ধনাত্মক আধান বিশিষ্ট এবং পরমাণুর অধিকাংশ স্থানেই ফাঁকা। এই ফাঁকা স্থানগুলোতে একটা সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে, যেই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণনশীল অবস্থায় থাকে। তো শিক্ষার্থীরা, আমি আশা করব রাদারফোর্ডের যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি রয়েছে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড তার এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি তার পরমাণু মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেন। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলটি নিয়ে আলোচনা করব। এখন আমরা শিখব রাদারফোর্ডের পরমাণু মডেল। তো বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে তার বিখ্যাত যে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি রয়েছে, সেই পরীক্ষা থেকে যে সিদ্ধান্তগুলি উনি পান, যে পর্যবেক্ষণগুলি পান, সেটাকেই তার পরমাণু মডেল রূপে তিনি প্রতিষ্ঠিত করেন। তার পরমাণু মডেলে উনি এরকম একটা পরমাণুর প্রস্তাবিত যে মডেলটি, তা হলো এরকম যে পরমাণুর আকৃতি গোলাকার, এর একটি কেন্দ্র রয়েছে, কেন্দ্রের বাহিরে যে সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে সেখানে ইলেকট্রন অবস্থান করে, ইলেকট্রনের চার্জ ধনাত্মক, আর কেন্দ্র এটির নাম হলো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসে অবস্থান করে প্রোটন প্লাস নিউট্রন।
এই প্রোটন প্লাস নিউট্রন এগুলোকে বলা হয় নিউক্লিয়ন সংখ্যা। এই নিউক্লিয়ন সংখ্যার সমষ্টি হলো ওই পরমাণুটির ভর। তাহলে দেখো, কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন অবস্থান করে। এই প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাই হলো ভর সংখ্যা। তো রাদারফোর্ড তার পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো প্রদান করেন, 1 নম্বরে তিনি বলেছেন যে প্রতিটি পরমাণুর কেন্দ্রস্থলে ধনাত্মক আধান বিশিষ্ট একটি নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের আকার সমগ্র পরমাণুর তুলনায় অতি ক্ষুদ্র। এই নিউক্লিয়াস, এটির ব্যাস, নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻13 সেন্টিমিটার। তো এটি আবার কোনো কোনো বইয়ে রয়েছে 10⁻15 সেন্টিমিটার। তো খুবই কাছাকাছি মান। এটি হলো নিউক্লিয়াসের ব্যাস। নিউক্লিয়াসের ব্যাস হলো 10⁻13 সেন্টিমিটার থেকে 10⁻15 সেন্টিমিটার। তো নিউক্লিয়াস অতি ক্ষুদ্র, এরই ব্যাস যদি 10⁻13 সেন্টিমিটার হয়, তাহলে পরমাণুর ব্যাস তা অপেক্ষা কি হবে? একটু বেশি হবে। পরমাণুর ব্যাস 10⁸ সেন্টিমিটার। তো পরমাণুর গঠন, পরমাণুর মডেল নিয়ে যেহেতু আমরা আলোচনা করেছি, তো এই জিনিসগুলো তোমাদেরকে খুব যত্ন সহ মনে রাখতে হবে। তো পরমাণুর প্রায় সমস্ত ভর নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। তাই আমরা এই পরমাণুর ভর বলতে এই নিউক্লিয়াসের ভরকেই বুঝাবো। তারপর পরমাণুর ভিতরের অংশকে কেন্দ্রীয় অংশ, বাইরের অংশকে নিউক্লিয়াস বহির্ভূত অংশ বলা হয়ে থাকে। তো এখানে যে ইলেকট্রনগুলো রয়েছে, এই ইলেকট্রনগুলো কিভাবে ঘূর্ণনশীল থাকবে সেইটা আমরা এখন দেখব। এই ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট কক্ষপথে, অর্থাৎ বৃত্তাকার বা গোলাকার পথে ঘূর্ণনশীল অবস্থায় থাকে। এই ইলেকট্রনগুলো যখন এই বৃত্তাকার পথে ঘূর্ণনশীল অবস্থায় থাকে, তখন এই ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণকেই আমরা বলবো কেন্দ্রমুখী বল। এই কেন্দ্রমুখী বল, এটাকে ইংরেজিতে বলবো সেন্ট্রিপেটাল ফোর্স। আবার এই যে ইলেকট্রন রয়েছে, এই ইলেকট্রনগুলি কি করে? ইলেকট্রনগুলি তার ঘূর্ণনের জন্য কেন্দ্র বিমুখী একটি বল লাভ করে। এটি হলো কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্র বিমুখী বল এটিকে আমরা বলবো সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে এখানে দেখো যে নিউক্লিয়াস ইলেকট্রনগুলোকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের নাম হলো কেন্দ্রমুখী বল, ইংরেজিতে আমরা বলবো সেন্ট্রিপেটাল ফোর্স। আবার ইলেকট্রনগুলি তার ঘূর্ণন গতির জন্য একটি কেন্দ্র বিমুখী বল লাভ করে। এই বলটিকে আমরা বলবো কেন্দ্র বিমুখী বল, যেটিকে ইংরেজিতে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। আশা করি শিক্ষার্থীরা এই যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে সর্বদা ঘুরতে থাকে সৌরজগতের ন্যায়, সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ, উপগ্রহ এগুলো ঘূর্ণনশীল থাকে, রাদারফোর্ডের পরমাণু মডেলটিও নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু ইলেকট্রনগুলো ঘূর্ণনশীল থাকে, তাই বিজ্ঞানী রাদারফোর্ড তার মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করেন এবং তার মডেলের নাম দেন
সোলার সিস্টেম অ্যাটম মডেল। তাহলে এখান থেকে দেখো তোমরা এর যে আগের যে ক্লাসটি রয়েছে নবম দশম শ্রেণীতেও তোমরা এটি সম্পর্কে পড়েছো, কিন্তু এত বিস্তারিত ছিল না। যেহেতু এটি উচ্চ মাধ্যমিক ক্লাস, এখানে তোমাদেরকে একটু বিস্তারিত জানতে হবে। এখন সাধারণ অবস্থায় পরমাণু কি চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে। এখন পরমাণু যে চার্জ নিরপেক্ষ অবস্থায় থাকে এটি আমরা কিভাবে বুঝবো? চার্জ নিরপেক্ষ চার্জ নিরপেক্ষ হলো যে এই নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক চার্জ থাকবে তার সমান সংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথ রয়েছে এই কক্ষপথে অবস্থান করবে। অর্থাৎ নিউক্লিয়াসে যত সংখ্যক প্রোটন থাকবে অর্থাৎ ধনাত্মক চার্জ থাকবে তার সমান সংখ্যক ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে অবস্থান করবে। এভাবেই পরমাণু যে চার্জ নিরপেক্ষ তা প্রমাণ করা যায়। এখন আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের যে স্বীকার্যগুলো রয়েছে এই স্বীকার্যগুলো শিখলাম। তোমরা দেখো রাদারফোর্ড অবশ্যই একটা অবিস্মরণীয় একটা অবদান তার পরমাণুর মডেল সম্পর্কে, কিন্তু এনার মডেলে পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে তার মডেলের কিছু ভুল রয়েছে, কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো আমরা এখন রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতাগুলো শিখব। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। এক নম্বরেই যে সীমাবদ্ধতাটা বিজ্ঞানীরা তুলে ধরেছেন সেটা হলো যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহ উপগ্রহ ঘূর্ণনশীল অবস্থায় থাকে, কিন্তু রাদারফোর্ড তার মডেলকে যে সোলার মডেলের সাথে তুলনা করেছেন এই তুলনাটি চলে না। কেননা যে সৌরজগতে সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র এগুলো কোনো চার্জ নেই, কিন্তু এখানে যে ইলেকট্রনগুলো রয়েছে ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক, তাই এই মডেলটি সৌর মডেলের সাথে তুলনা চলে না। তারপর রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি রয়েছে এই পরমাণু মডেলে ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি। তারপর নিউক্লিয়াসের বাহিরে আবর্তনশীল ইলেকট্রনের কক্ষপথের যে ব্যাসার্ধ আকৃতি এগুলো সম্পর্কে কোনো ধারণা নেই, তাই পরমাণু মডেলে পরমাণুর আকার সঠিকভাবে তিনি ব্যাখ্যা করতে পারেননি। তারপর যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো নির্বিচ্ছিন্নভাবে শক্তি বিকিরণ করলে ঘূর্ণনশীল ইলেকট্রনগুলো যদি নিরবিচ্ছিন্নভাবে ঘূর্ণনশীল অবস্থায় থাকে তাহলে তারা ধীরে ধীরে শক্তি বিকিরণ করার কথা, কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সওয়েল, বিখ্যাত বিজ্ঞানী ম্যাক্সওয়েল, তার ধারণা অনুযায়ী যে কোনো চার্জিত কণা যদি বৃত্তাকার পথে ঘূর্ণনশীল অবস্থায় থাকে তাহলে সে কি করবে? চলতে 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 তার পথটাকে ছোট করে ফেলবে, ফেলে এমন একটা সময় আসবে এটি কেন্দ্রে পতিত হবে। এর জন্য বিজ্ঞানী ম্যাক্সওয়েল নোবেল প্রাইজ পেয়েছেন। তো এখন এই যে ইলেকট্রনগুলো যখন ঘূর্ণনশীল থাকবে, যে কোনো চার্জিত কণা যদি ঘূর্ণনশীল অবস্থায় থাকে তাহলে সে ধীরে ধীরে শক্তি বিকিরণ করে, এমন একটা সময় আসবে সে কেন্দ্রে পতিত হবে, তখন এটা কি কলাপস হয়ে যাবে, বিস্ফোরণ হয়ে যাবে, অর্থাৎ এই মডেলটি আর টিকবে না। কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেলে এমন কোনো ঘটনা ঘটতে দেখা যায় না, তাই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এটি একটি সীমাবদ্ধতা। এবং আর একটি সীমাবদ্ধতা রয়েছে, সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেলে যে ইলেকট্রনগুলো রয়েছে এই ইলেকট্রনগুলোর গতি কত, বেগ কত, এগুলো সম্পর্কে কোনো ধারণা দেয়া নেই। তারপর যে ইলেকট্রনের যে কক্ষপথগুলো রয়েছে এই কক্ষপথগুলো সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেয়া নেই। তারপর রাদারফোর্ডের যে পরমাণু মডেলটি রয়েছে এই পরমাণু মডেলে যে স্পেকট্রাম বা বর্ণালী সম্পর্কে কোনো ধারণা দেয়া হয়নি। এটি ছিল রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলের যে সীমাবদ্ধতাগুলো রয়েছে তা আজকে আমি আলোচনা করলাম। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী ক্লাসে যে বোর পরমাণু মডেল রয়েছে এবং আরও কিছু পরমাণু মডেল রয়েছে
এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে যে টপিকটি আমি পড়ালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা বাসায় এগুলো বই খুলে দেখবে এবং কোনো যদি সমস্যা পাও তাহলে আমার ক্লাসে তোমরা কমেন্ট করবে। এবং কারা কারা আমার ক্লাস দেখছো, কারা ক্লাস ফলো করছো, তোমরা একটু তোমাদের পরিচয় দিবে, তাহলে আমি বুঝতে পারবো যে সায়েন্সের কোন কোন স্টুডেন্ট আমার ক্লাসগুলো করছে। তো সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।